সম্মানিত বন্ধুগণ, আমাদের আজকে আলোচনা বিষয়বস্তু এবারের বাজেট, শ্রমিকের তৈরি ফুটবল ও বুর্জোয়া আভিজাত্য। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু, সম্মানিত বন্ধুগণ, ডিয়ার কমরেডস, এবারের বাজেট, শ্রমিকের তৈরি ফুটবল ও বুর্জোয়া আভিজাত্য। আলোচনা অংশ নিয়েছি আমি কমরেড মুশফিক বরাত, আপনাদের সকলের প্রিয় দেশবন্ধু মুশফিক বরাত। তো আলোচনা শুরু করা যাক। বাংলাদেশে প্রতি বছর একবারই বাজেট আসে মূলত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে নির্দিষ্ট সময়ে একটি দেশের অর্থনীতিতে পণ্য ও সেবার উৎপাদন বৃদ্ধি বোঝায়। সাধারণত কোনো দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধির শতকরা হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হিসেবে আখ্যায়িত করা হয়। বাংলাদেশের অর্থনীতি বিশ্বের মধ্যে 35তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে পিপিপি 29তম, যা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। বাংলাদেশ গত এক দশক ধরে গড়ে 6.3% হার ধরে রেখে মোট দেশজ উৎপাদনে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে এবং বর্তমানে বিশ্বের 7ম দ্রুত উন্নয়নশীল অর্থনীতি। বৈদেশিক মুদ্রার ঘাটতির মধ্যে বাংলাদেশের বৈদেশিক ঋণ প্রথমবারের মতো $100 বিলিয়ন গণ্ডি পেরিয়েছে, যা এক কঠিন ভবিষ্যতে ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2023 সালের শেষে মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $100.6 বিলিয়ন, যা এক বছর আগে ছিল $96.5 বিলিয়ন, পৃথিবীতে সুখ ও অসুখ দুটোই আছে। সুখ হলো সমাজতন্ত্রের জয় ও সাম্রাজ্যবাদ থেকে মুক্তি, আর অসুখ হলো পুঁজিবাদ। জনপ্রিয়তা হলো সমাজতন্ত্রের, কেননা পুঁজিবাদের কোনো ব্যক্তি বা ব্যক্তিত্ব নেই। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দেবতা শিব। কমরেড শিব। দেবতা শিবকে কিন্তু সকল ধর্মের দেবতা বলা যায়। তিনি একমাত্র দেবতা যিনি ইহকালে সেক্সের অনুমতি ও আনুষ্ঠানিকতা সেরেছেন। কমিউনিস্টদের পক্ষে দাঁড়িয়েছেন। বর্তমানে বুর্জোয়া ও পেটি বুর্জোয়ারা পৃথিবীর হর্তাকর্তা। তারা অর্থ লোভের কারিশমায় দুনিয়াটাকে দুভাগে বিভক্ত করেছে। স্বদেশ প্রত্যাবর্তন না সেরে বিদেশ ভ্রমণে ব্যস্ত পুঁজিবাদীরা, অন্যদিকে দ্বান্দ্বিক বিবর্তনবাদীরা প্রথমত জাতীয়তাবাদকে প্রাধান্য দিয়েছে। সেই সাথে তারা এও বলে দিয়েছে যে তাতে মহাগণ্ডগোল ও মহাকাণ্ড ঘটে গেলেও কিচ্ছু করার নেই। স্বদেশকে ভালোবাসে আমাদের ধর্ম। ব্যক্তিত্ব ভিনদেশী হয় না, মূলত অভ্যন্তরীণ দ্বন্দ্বকেই প্রধান দ্বন্দ্ব হিসেবে মেনে নিতে হয়। আর অপ্রধান দ্বন্দ্ব স্বদেশ ও বিদেশ দুভাবেই হতে পারে। বিএনপি সরকারের কথিত অন্তর্ভুক্তিমূলক বাজেটে দেশের প্রধান উৎপাদক শ্রেণী শ্রমিক ও কৃষকদের বিশেষ কোনো জায়গা হয়নি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল হলেও শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠনের খবর নেই। কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত হয়নি। ঘাটতি বাজাতে চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরই বর্তাবে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে না পারলে প্রবৃদ্ধির কোনো হিসেবই কাজে আসবে না। আজ রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে সাইফুল হক এই কথাগুলো বলেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সমাবেশে তিনি সভাপতিত্ব করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সমর্থনে ঢাকা 12 সংসদীয় আসনে প্রার্থী হয়েছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। গণতান্ত্রিক পুনর্যাত্রার পর দেশের নতুন সরকারের প্রথম এবং বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম বাজেট ঘোষিত হয়েছে।
গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা স্লোগানকে সামনে রেখে 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার 11 জুন গত বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকারের অনুমতি নিয়ে এই বিশাল বাজেট প্রস্তাবনা উত্থাপন করেন তিনি। এটি গত অর্থ বছরের মূল বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। 2024 সালে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান এবং 2026 সালের 12 ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত নতুন সরকারের এটিই প্রথম বাজেট। বাজেট বক্তৃতার শুরুতে অর্থমন্ত্রী মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, এই বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, বরং 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1,00,000 কোটি অর্থনীতিতে রূপান্তরের একটি সুনির্দিষ্ট পথ নকশা। তিনি বলেন, এবং আমিও বলছি এই কথাটা, এই বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, বরং 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1,00,000 কোটি অর্থনীতিতে রূপান্তরের একটি সুনির্দিষ্ট পথ নকশা। হানিফ বাংলাদেশি জানিয়েছেন প্রতিদিন কমপক্ষে 3টি জেলাতে তিনি রোডমার্চ কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত হতে এবং সচেতন করতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন। আগামী 18 জুন কক্সবাজার জেলার টেকনাফে এই রোডমার্চ কর্মসূচি শেষ করার কথাও জানান তিনি। দিনাজপুর অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে জাতীয় স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করার দাবি জানান। একই সঙ্গে দেশে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম, অরাজকতা, দখলবাজি বন্ধের জন্য সরকারের কাছে আহ্বান জানান এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানান। হানিফ বাংলাদেশি বলেন, এই গোলামি চুক্তির ফলে 18 কোটি মানুষ আমেরিকার গোলামে পরিণত হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামে পরিণত হবে। এই চুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। এই চুক্তি কার্যকর হলে বাংলাদেশের মানুষ ক্ষতির সম্মুখীন হবে। আন্তর্জাতিক বাজার দরের চেয়ে বেশি মূল্যের সয়াবিন, তুলা, গম, কৃষিজাত বোয়িং সহ বিভিন্ন পণ্য কিনতে হবে। মুক্তবাজার অর্থনীতির যুগে এই চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কোনো পণ্য কিনতে পারবে না। বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের 6,710টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে, তার বিপরীতে বাংলাদেশের মাত্র 1,638টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। চুক্তি অনুযায়ী মার্কিন বাণিজ্য স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো দেশ থেকে বাংলাদেশ কোনো পণ্য কিনতে পারবে না। তিনি বলেন, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই, কোনো দেশের গোলাম হতে চাই না। এই জন্য রোডমার্চ কর্মসূচি করে জনগণকে চুক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান তিনি। উল্লেখ্য, হানিফ বাংলাদেশি এর আগে ভোটাধিকারের দাবিতে পদযাত্রা সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে প্রতীকী মরদেহ নিয়ে পদযাত্রা, দুর্নীতির বিরুদ্ধে 64 জেলার প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান, গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠিত সহ বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যুতে নানান কর্মসূচি পালন করেছেন। তাই বলতেই হয়, এবারের বাজেট শ্রমিকের তৈরি ফুটবল ও বুর্জোয়ার আভিজাত্যের নির্মম শিকার। তাই বলতেই হয়, ডিয়ার কমরেডস সকলেই, এবারের বাজেট শ্রমিকের তৈরি ফুটবল ও বুর্জোয়া আভিজাত্যের নির্মম শিকার। ধন্যবাদ সকলকে, সম্মানিত বন্ধুগণ, ধন্যবাদ সকলকে।